সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি ইরশান নসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয়সহ জ্ঞানজন উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনায় অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন মুফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক, গণফোরাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আলোচনা শুরু করবো। তো আলোচনা শুরুর আগে আমি একটু জ্ঞানজন উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিয়ে আলোচনায় যেতে চাই। গেলদিন উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে, নির্বাচন হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের ১ নম্বর অগ্রাধিকার। ডক্টর ইউনূসকে সংলাপে জানালো বিএনপি। জামায়াতের সর্বাধিক গুরুত্ব সংস্কারে। আন্দোলনে শুধু উত্তরায় নিহত ২৮। তথ্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। পালাতে চাওয়া গণহত্যাকারীদের ধরিয়ে দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সশস্ত্র বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, সংস্কারের দাবি চাকরিচ্যুত কর্মকর্তাদের। ছাত্র সমন্বয়করা চান ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের বিচার। আগামী ২৪ ঘন্টায় কয়েক বিভাগে পাহাড় ধসের শঙ্কা। টানা বর্ষণ আর ঢলে শেরপুর, ময়মনসিংহের জনজীবনে করুণ অবস্থা, ৩ জনের মৃত্যু। ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তায়নে জড়িত তরুণ প্রজন্ম, মন্তব্য শিক্ষা উপদেষ্টার। মোটা দাগে এই ছিল সংবাদ। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমি আপনাকে দিয়েই শুরু করতে চাই, কারণ অন্তর্বর্তী সরকার আসলে রাজনৈতিক সংলাপ শুরু করেছে। মোটামুটি তার যে সংস্কার, তার যে কমিশন করা হয়েছে রাজনৈতিক সংস্কারে বা বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে, সেই জায়গাটা সেগুলো বিষয় নিয়ে রাজনৈতিক দলের সাথে সংলাপে বসেছেন, আলোচনা করেছেন। এবং সেখানে বিএনপির মহাসচিব যেটি বলেছেন যে নির্বাচন হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের ১ নম্বর অগ্রাধিকার। আর অন্যদিকে জামায়াত ইসলামী, তারা বলেছে যে সর্বাধিক গুরুত্ব হলো সংস্কারে। রাজনৈতিক দলের এই সংলাপ, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সংলাপটাকে আসলে কোন দৃষ্টিতে দেখছেন আপনার রাজনৈতিক দলগুলো? ধন্যবাদ। এই সরকার তারা দায়িত্ব গ্রহণ করেছে ২ মাসের কাছাকাছি আর কি। ২ মাস পার হয়েছে। ৫ই আগস্ট তারা ৮ই আগস্ট তাদের হয়নি, সরকারের মানে অভ্যুত্থানের ২ মাস হয়েছে, কিন্তু সরকারের হয়নি। কিন্তু আমরা সবাই মিলে তাদেরকে কিন্তু কাজ করতে দিচ্ছি না। তারা যে একটু বসে একটু গুছিয়ে কাজ শুরু করবে, আমরা সবাই অস্থির হয়ে গেছি। রাজনৈতিক দলগুলো অস্থির হয়ে গেছি এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা বিভিন্ন জায়গায় সরকারি দায়িত্ব পালন করছেন অথবা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, সকলে মিলে এই সরকারকে এমন চাপাচাপি করছি, আমার কাছে মধ্যে মধ্যে মনে হয় যে আমরা কি এখন সবাই মিলে এই সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলার জন্য মাঠে নেমেছে কিনা। এত অস্থিরতা আমার কাছে খুব অনেকটা অশনি সংকেত মনে হচ্ছে। যদিও আমরা বলছি যে এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না, বা ছাত্র গণ অভ্যুত্থান এটা ব্যর্থ হলে আমাদের সামনে আর কোনো সুযোগ থাকবে না। একবার ৭১ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হয়েছিল, একবার ৯০ গণ অভ্যুত্থানের ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে হয়েছিল, আরেকবার আমরা সুযোগটা পেলাম অনেক রক্তের বিনিময়ে। তো সেই জায়গায় জবরদস্তি করে আমরা কতগুলো সংলাপ আদায় করছি। এবার হলো ৩য় পর্যায়ের সংলাপ, এর মধ্যে ২টা সংলাপ হয়ে গেছে। তাইলে আমরা যে সংলাপে চাপাচাপি করছি, দিন শেষে কী লাভটা হচ্ছে? আমরা তো এই সংলাপের মাধ্যমে যে খুব বেশি অগ্রগতি হচ্ছে বা তাদেরকে কাজ করার সুযোগ দিচ্ছি, সেটা আমার কাছে মনে হচ্ছে না। তারা ৬টা কমিশন করেছে, সেই কমিশনগুলো তো গুছিয়ে কাজ আমরা এত সহজভাবে নিচ্ছি কেন? এই ৬টা কমিশনে ওখানে ব্যক্তিবর্গকে নির্বাচন করা, এটাও তো একটা কঠিন কাজ। আমি যেটা দেখলাম, সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোক আছে, ডাক দিলেই তো সবাইকে নেওয়া যাবে না বা সবাইকে আমরা অন্তর্ভুক্তিও করতে পারছি না। এখনও দেখেন সংবিধান সংস্কারের কোনো ৬ জন বা ৭ জন আমরা কোনো নির্বাচিত কমিশনটি পূর্ণাঙ্গ করা হয়নি, শুধুমাত্র দায়িত্ব পরিবর্তন করে একজনকে দেওয়া হয়েছে। তো একটু ধীরে চলা হয় না? ১৫ বছর তো একটা ভীষণ অস্থিরতার মধ্যে আমাদের জীবন গেছে, এবং সমস্ত সমাজ ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে ফ্যাসিবাদী সরকার। তো সেই জায়গায় ওনাদেরকে একটু কাজ করার সুযোগটা তো দিতে হবে। এবং তার সাথে যে আমরা সবাই মিলে এত দাবি দাবা উত্থাপন করছি,
এত মিছিল মিটিং করছি, এত ঘেরাও করছি, এখন তাদের উপর যদি আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে তখন কথা হবে যে 15 বছর তো হয়েছে, এখন কেন আবার এগুলো। তো এরা করবেটা কি? এখন শেষ পর্যন্ত যদি আমরা সবাই মিলে, আমরা কি চাই যে সরকার ব্যর্থ হয়ে চলে যাক, যে ভাই আমরা পারলাম না, অন্য কেউ আশা করুক। এখন কথা হচ্ছে এই যে দেখেন, এই চাপাচাপের ফলে কি হয়েছে, আজকে একসাথে প্রায় 60টি গ্রুপের সাথে বৈঠক হয়েছে এবং প্রত্যেকের সময় আধা ঘন্টা থেকে 45 মিনিট। বিএনপি হয়তো বেশি সময় পেয়েছে। হ্যাঁ, তো এগুলো করতে গেলে সংলাপটাও তো কোনো কার্যকর হচ্ছে না। যারা যাচ্ছে বা আমরা যারা যাব, আমরাও তো আমাদের কথাটা পুরোপুরি উত্থাপন করতে পারবো না, বা এটা নিয়ে তাদের কোনো পাল্টা যুক্তি থাকে কিনা সেটাও তো আমাদের মত বিনিময়টাও তো আমি দেখি যে খুব বেশি কার্যকর হচ্ছে না। সুতরাং আমি সকল পক্ষকেই অনুরোধ করব যে আমরা সবাই একটু ধৈর্য ধরি, ওনাদেরকে একটু কাজ করতে দেন, ওনারা অনেক কাজে হাত দিয়েছে। হ্যাঁ, আইন শৃঙ্খলার অবস্থাটা দেখেন, এখনও তো সারা দেশে আমরা তো পুলিশদের কার্যকর করতে পারলাম না, বহু জায়গায় পুলিশ সদস্য অংশগ্রহণ করে নাই, আমরা যা দেখতেছি। এবং নতুন করে পুলিশ নেওয়ার একটা ব্যবস্থা তারা করেছে, দেখেছি। তো এগুলো সব জায়গায় আপনি এখনো দেখেন এই প্রশাসনের মধ্যে অস্থিরতা। এটা নিয়ে আলোচনা করব আমরা। আমি একটু আপনার কাছে যেতে চাই, যেহেতু সংস্কার এবং সংলাপ এই দুটি বিষয় নিয়ে এখন আলোচনা। রাজনৈতিক দলগুলো সংলাপ করছে, এই সংলাপে সুব্রত চৌধুরী বলেন তারা তাড়াহুড়ো করছে কিনা, সেই বিষয়টি আপনার কাছে মনে হয় কিনা, তাড়াহুড়ো করছে কিনা? আরেকটি বিষয় সংলাপ থেকে যদি আপনাকে বলি, যে যেসব রাজনৈতিক দল যাচ্ছে, যাদের যদি বড় 2-3টি দল আমি বাদ দিই, তার বাইরে যেসব দলগুলো রয়েছে তাদের সারা দেশে কাঠামো আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন। কিন্তু তারা যেই পরিমাণ সংস্কারের কাগজ নিয়ে যাচ্ছেন, যে হয়তো 81টি সংস্কার, 82টি সংস্কার, অর্থাৎ যেই রাজনৈতিক দলের যেই কাজ নিয়ে সেটি যেভাবে করছেন, এটি এক ধরনের চাপ তৈরি বা এটি একটি হাস্যরসের বিষয় কিনা, আসলে কোনটা আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। দেখুন, সংলাপ যদি আজকে শুরু না হতো তাহলে কিন্তু আমরা ঠিক উল্টো সুরে কথা বলতাম। কি ব্যাপার, আমাদের ডাকবে না, ডাকে না, রাজনৈতিক দলগুলোকে ডাকে না, কি ব্যাপার, 2 মাস পার হয়ে গেল, আমরা কি কিছু না, আমরা কি বানের জলে ভেসে এসেছি, আমরা এই সমস্ত উল্টা সুরে আজকে আমরা কথা শুনতাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে সংলাপ তো হতেই হবে, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার একটা মিশন নিয়ে এসছেন বলা উচিত না, তাকে একটা মিশন মানে করতে বা মিশন অ্যাচিভ করতে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি। সেটা কি, যে ফ্যাসিজমকে আমরা তাড়িয়েছি, একনায়কতন্ত্রকে আমরা তাড়িয়েছি, এই দেশ থেকে ললেসনেসকে বিদায় করেছি। এখন তার জায়গায় আমরা কি চাই, যে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, ওই রাতের নির্বাচন দিনের নির্বাচন রাতে, এই সমস্ত নয়, সত্যিকার অর্থে যেভাবে নির্বাচন হওয়া উচিত সেইভাবে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। বেশ, সেটা যদি হয়ে থাকে তাহলে পরে যারা নির্বাচন করবে তারা কারা? তারা হচ্ছে এই দেশেরই, ভালো হোক মন্দ হোক, সাদা হোক কালো হোক, রাজনৈতিক দলগুলা কেমন, তারাই তো নির্বাচন করবে। অতএব তাদের সঙ্গে আলাপ আলোচনা করতেই হবে এবং বলতে হবে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে হবে তাদের কাছে, তথা তাদের মাধ্যমে সমস্ত জাতির কাছে, লুক, আমরা এখানে মানে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আসি নাই, বা এখানে আমরা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকব, এটা নয়। আমরা এসেছি নির্বাচিত একটি সরকারের কাছে, এটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্যে। এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন, ইংরেজিতে ইন্টারিম, অর্থাৎ মধ্যবর্তী সময়ের যে সরকার, সেটা করতে হলে সংলাপ অবশ্যই করতে হবে। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আরও আগে শুরু করা উচিত ছিল, এবং এই এক সংলাপে হবেও না। আজকে তো শুধু ভূমিকা গেল,
আজকে ডাকা হয়েছে, যাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে তাদেরকে ওনারা হয়তো পুরাটা তো জানি না, মাননীয় প্রধান উপদেষ্টা বা তার যারা সহকর্মী তারা তাদের মিশনটা কি, তারা কি চাচ্ছেন সেটা হয়তো বলেছেন। এবং এর প্রতিক্রিয়াতে যারা শুনেছেন অর্থাৎ রাজনৈতিক দল তারা হয়তো বলেছেন আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু কেউ বলেছেন খুব তাড়াতাড়ি এটা করতে হবে বা আপনাদের একটা রূপরেখা দিতে হবে। দুই পক্ষই ঠিক আছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার, তারা যদি বলে থাকেন যে আমরা এই উদ্দেশ্যে আপনাদেরকে ডেকেছি এবং আমরা সরকারের কি বলে জনগণের নির্বাচিত সরকারের কাছে আমরা দেব, ক্ষমতা দিয়ে চলে, এটাই যদি ভূমিকা স্বরূপ বলে থাকেন, আর অন্যরা যদি বলেন যে আপনারা একটা রূপরেখা দেন, একটা কি কি বলে ওটাকে রোড ম্যাপ, হ্যাঁ থ্যাংক ইউ, একটা রোড ম্যাপ দেন ইত্যাদি, দুই পক্ষই ঠিক আছে। যদি আপনি একটা অভিষ্ট লক্ষ্যে যদি আপনি পৌঁছাতে চান, আপনি এখান থেকে আপনি টঙ্গী যাবেন, টঙ্গী কোন পথে যাবেন এটা যদি আপনি পরিষ্কার করে না বলেন, তাহলে তো যারা শ্রোতা বা যারা আপনার সঙ্গী সাথী, সেটি তো এই সরকার দায়িত্ব নেওয়ার পরেই বলেছে যে তারা একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে চায় এবং সে লক্ষ্যে যে সংস্কারগুলো, সেই সংস্কারের জন্যই তো তারা 6টি কমিশন গঠন করেছে। কারণ এই সরকার তো চায় না, বা এই যে আমরা যদি ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই জায়গার যে চেতনা যে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, সেটি নিশ্চিত করার দায়িত্বই তো এই সরকার নিয়েছে। তাহলে রাজনৈতিক দলগুলো তাড়াহুড়া করছে কিনা, আপনার কাছে সেটি মনে হয় কিনা? না, তাড়াহুড়া করছে বা আবার বলবো করছেও না, তাড়াহুড়া করছে এই অর্থে আর কি যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গী সাথীদের উপর আমাদের, অর্থাৎ জনসাধারণের কথা বলছি, তথা রাজনৈতিক দলগুলো, আমরা আস্থা স্থাপন করেছি। আমরা তো দাবি তুলি নাই বা আমরা মিটিং করছি না, ইউনূস তুমি চলে যাও ইত্যাদি ইত্যাদি, এগুলো তো করছি না। আমরা তো বলেছি সুস্বাগতম, আপনি এসছেন, আমরা আপনাকে সাহায্য, এবং আপনাকে অনেকেই বলেছেন কোট অ্যান্ড কোট এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া চলবে না। বা সেটিও তারা বলছেন, আবার তারা আরেকদিকে বলছেন যে সংস্কার কাজ করবে রাজনৈতিক দলগুলো, সংস্কার করার দায়িত্ব। সেটাতে আসতেছি তো, যখন বলেছেন যখন, তাহলে পরে তারপরে এটা এই অন্তর্বর্তী সরকারের উপরে এটা একটা দায়িত্ব হয়ে যায় কিভাবে তারা ওখানে যাবেন, সেটার একটা রূপরেখা বা একটা ওই দিতে হবে, তাকে একটা পথরেখা বলুন আর যে নামে এরকম দিতে হবে, সেটাই দিবেন। কিন্তু এখানে তাড়াহুড়ার ব্যাপার কিছু না। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, কারণ এত আবর্জনা জমেছে গত 15, 16, 20 বছরের মধ্যে। এই আবর্জনা পরিষ্কার করতে হলে কোথায় কোথায়, মোটা দাগে কোথায় কোথায় পরিষ্কার করতে হবে, সংবিধান বলুন বা বলুন ইত্যাদি। তো এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেরকম বিরাট একটা দায়িত্ব তারা নিয়ে নিচ্ছে নিজেদের কাঁধে, এটা সঠিকভাবে পালন করতে হলে পরে সংস্কারটাকে একেবারে খুব সুন্দরভাবে সংস্কার করতে হলে পরে, এক ধরনের সংস্কার আছে, বাড়িতে খুব ময়লা জমেছে, 2-3 জন ঝাড়ুঝাড় লাগাই দিয়ে সংস্কার করে ফেললেন, পরিষ্কার করে মোটামুটি পরিষ্কার হয়ে গেল, মাকড়সার জাল ও মুক্তমুখ পরিষ্কার করে। আর আরেকটা সংস্কার কি, না 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 না, এই বাড়িতে রোগ জীবাণু অনেক ঢুকে পড়েছে, এটাকে হোয়াইট ওয়াশ করো, হ্যাঁ চুনকাম করতে হবে, এইখানে পলেস্তারা খসে গেছে, ওইখানে চালের মধ্যে পানি পড়ে, বড় রকমের সংস্কার। তখন কোনটা করবেন আপনি, সেটা আপনাকে স্থির করতে হবে। আমার বক্তব্য হচ্ছে যেটা এসেনশিয়াল, যেটা অত্যন্ত জরুরি, আপনার আসল কাজ হচ্ছে ক্ষমতা হস্তান্তর নির্বাচিত সরকারের কাছে, সেটা করতে গিয়ে যেগুলো সবচেয়ে জরুরি সেটা করেন। সব কিছুতে হাত দিলে পরে আপনি কিন্তু করতে পারবেন না। দিন শেষে দেখা যাবে আপনি যেভাবে মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে এগিয়েছিলেন, এবং মানুষও আপনাদের উপরে যেভাবে বিরাট রকমের একটা আশা আকাঙ্ক্ষা ছিল,
সেটা তারা বিফল মনোরথ হয়েছে। সেই জন্যে খুব এসেনশিয়াল যেগুলো, খুব প্রয়োজনীয় যেগুলো, খুব জরুরি যেগুলো, যেমন ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন কমিশন, ক্ষমতা হস্তান্তরের জন্য আপনার যেটুকু আইন কানুন, অন্যান্য আইন কানুন যেগুলো আছে, এমনকি মোটা দাগে সংবিধানের মধ্যে যদি কোনো পরিবর্তন করতে হয় সেটা করুন। আমি এইদিকে আর ফেরত, যেহেতু মানুষের প্রত্যাশার কথা বলেছেন, এই জায়গা নিয়ে কথা বলবো। আমি একটু সুব্রত, যদি আমি একটু আপনি বলছিলেন যে আমরা আসলে সরকারকে সময় দিতে চাচ্ছি, বা বারবার বলছে রাজনৈতিক দলগুলো যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া চলবে না, কিন্তু এক ধরনের চাপ সরকার রাজনৈতিক দলগুলো তৈরি করছে। এর ফলে এই সরকারের যে গতি সেটি বাধাগ্রস্ত হচ্ছে কিনা, বা এই সরকারের যে প্রধান যে কাজ বা যে ম্যান্ডেটটি তার সাধারণ মানুষ যে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে দিয়েছে সেটি বাধাগ্রস্ত হচ্ছে কিনা? অবশ্যই বাধাগ্রস্ত হবে। আপনি তো 6টা করেছেন, এখনও তো আপনি গণমাধ্যম কমিশন হয় নাই, শিক্ষা কমিশন হয় নাই, আর্থিক খাতে সংস্কারের কমিশন হয় নাই। তো এই কাজগুলো তো করারই তারা সুযোগ পাচ্ছে না। একটু সময় দেন, তারা একটু গুছিয়ে বসুক। আমরা আবার এই যে আপনি যেটা বললেন দফার পর দফা দিচ্ছি সংস্কারের, কেউ কেউ বলতে তো পুরো সংবিধানেই নতুন করে লিখতে হবে, এটা কোনো সম্ভব? তাহলে পুরো সংবিধান যদি নতুন করে লিখতে হয়, সেখানে যদি আমরা সবাই একমত হই, তাহলে তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশনটা করতে হবে। সুতরাং এমন অবস্থা হয়েছে, আমরা সবাই স্বাধীন সার্বভৌম হয়ে গেছি, যার যার মতো করে আমরা বক্তব্যগুলো দিচ্ছি, একটা হজবরল অবস্থা। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত দেখবেন যে সংস্কার একটা গালিতে পরিণত হয়েছে, যেটা 111-এ সংস্কার মানেই একটা গালি ছিল। 111-এর সংস্কার ছিল তো বিরাজনীতিকরণের একটা দিকে যাওয়া। হ্যাঁ, গালিও শেষ পর্যন্ত ওটা গালিতে পরিণত হয়েছে। তা আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা রাজনৈতিক দলগুলো নিজেরা যে আচার আচরণ, আমাদের যে সংস্কৃতি, সেটা সংস্কারের দিকে মনোযোগ হচ্ছে না। হ্যাঁ, আগে তো নিজেদেরকে সংস্কার করতে হবে। প্রত্যেক দল বলুক যে আমরা আমাদের দলের মধ্যে এই সংস্কারগুলো আমরা করলাম, তাইলে না মানুষের একটা আস্থা ফিরে আসবে। বিভিন্ন 53 বছরে তো বিভিন্নভাবে অনেকেই ক্ষমতায় আছেন, ক্ষমতার থেকে চলে গেছেন। হ্যাঁ, কিন্তু দিন শেষে তো দেখা গেল যে বিশেষ করে গত 15 বছরে যা করে গেছে, পুরা একটা বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। তো সেখানে দাঁড়িয়ে এই সরকার এত রক্তের মধ্য দিয়ে আমরা অত্যন্ত বলতে গেলে এটা জনগণের এই সরকার। হ্যাঁ, যদি উনি বলেছে ছাত্ররাই আমাদেরকে বসিয়েছে, বাস্তবে হচ্ছে এটা জনসমর্থিত একটা সরকার, অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার। তা দেখেন, এই যে আজকে বিচার বিভাগের সংস্কারের কথা বলা হচ্ছে যে হাইকোর্ট থেকে অন্তত 30 জন বিচারপতি চলে যাওয়া উচিত, যারা খুব দলকানা হিসাবে বিচার কার্য পরিচালনা করেছে। সেখানে একটা বিরাট ব্যাপার থেমে রয়ে গেল। এখনও দেখেন আমাদের বিচার বিভাগে সারা বাংলাদেশে 64টা জেলায় আমরা জিপি, পিপি, এপিপি নিয়োগ দিতে পারি নাই। এবং বিভিন্ন সরকার এবং সরকারি এবং আধা সরকারি সংস্থার যে চেয়ারম্যান থেকে শুরু করে যে সমস্ত কি পোস্টগুলো, আমরা সেখানেও তো কোনো নিয়োগ দিতে পারছি না। এখনও সকালে দিচ্ছে, আবার 2 দিন পরে চেঞ্জ করে দিতে হচ্ছে। সুতরাং একটা অস্থিরতা সব জায়গায় আছে। সেখানে যদি রাজনৈতিক দলগুলো এই অস্থিরতার মধ্যে যদি ঘি ঢেলে দিই, তাহলে তো যারা অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে এবং আওয়ামী ভূত যে সব জায়গায় বসে আছে, তাহলে তো তারা আরও বেশি উৎসাহিত হবে। এবং এই যে আজকে রাস্তাঘাটে বহু জায়গায় যে আন্দোলনগুলো দেখছেন, এখন তো শুনছি যে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম একটা আবার সচিবালয়ের মধ্যে হয়ে গেছে। আমাদের অভিজ্ঞতা তো খুবই খারাপ। আমরা তো ওই যে এই 96-তে আপনার জুনিয়র কলিগ মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে, আমার জুনিয়র না, আমার সিনিয়র কলিগ, সরি, তো ওনার নেতৃত্বে দেখলাম পুরো একটা প্রশাসনকে দলীয়করণ করে রাস্তায় বেরিয়ে গেল। তো এগুলো তো সিমটম তো বিভিন্ন জায়গায় আছে। সুতরাং রাজনৈতিক দল হিসাবে আমার প্রথম দায়িত্ব হবে যে এই সরকারকে তারা যাতে অত্যন্ত একটা সুন্দর পরিবেশে কাজ করতে পারে এবং তাদের উপর যাতে নানান জায়গা থেকে চাপ সৃষ্টি করতে না পারে, সেটা আমাদের দেখা দরকার। হ্যাঁ, আমরা এখানে উস্কানি দেওয়ার শক্তির তো অভাব নাই। এবং আপনি জানেন যে পুলিশের মধ্যে এখনও নানান রকমের কাহিনীগুলো আমরা শুনতেছি। এবং পদ পদবি নিয়ে, পদায়ন নিয়ে
এই যে বড় বড় দুর্নীতির কথা শুনতেছি, এগুলো কি সহনীয় পর্যায়ে পড়ে? চিন্তা করেন। হ্যাঁ, সেগুলো নিয়ে তাদের ব্যস্ত থাকতে হচ্ছে, এনকোয়ারি কমিটি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো সব জায়গায় যদি আমার ঘটনা ঘটবে 35 বছর পর্যন্ত চাকরির বয়সসীমা, হ্যাঁ, সেটার জন্য আবার একটা এনকোয়ারি কমিটি করতে হইলো, তো মূল কাজগুলো তো যাইতেই পারছে না। তা আমরা সবাই মিলে আগে এই ধরনের এগুলোকে শান্ত রাখার চেষ্টা করি। রাজনৈতিক দলের আমাদের দায়িত্ব কি? জনগণকে বোঝানো যে ভাই তোমরা এখন অস্থির হইও না, সমস্ত দাবি দাবা 15 বছর আদায় করতে পারো না, এই সরকার আসা মাত্র সমস্ত দাবি দাবা নিয়ে তারা প্রত্যেক দিনে বিব্রতকর অবস্থার মধ্যে, যমুনা থেকে শুরু করে ওখানে 144 মানতেছে না, নিষিদ্ধ, তারপরেও গিয়ে আমরা সেখানে ইত্যাদি করতেছি। তারপরে দেখেন আজকে শুনলাম যে কিছু উপদেষ্টা সম্পর্কে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। আমার কাজ তো বিতর্ক সৃষ্টি করা না, বরঞ্চ আপনি সেটা যদি কোথাও এটা রিপেয়ার করেন। এই এখন যদি আপনি উপদেষ্টাদের নিয়ে বিতর্ক শুরু করে দেন, তো পুরো সরকারেরকে বিতর্কের মধ্যে পড়ে যাবে, পরে উপদেষ্টা খুঁজে পাওয়া যাবে কিনা, হ্যাঁ সেটাই আর কি, তখন কেউ কাজ করতে যাবে না। সুতরাং আমাদের দেশে কাজ করে আপনি যে সুনামের সাথে বেরিয়ে আসতে পারবেন সেই নিশ্চয়তা থাকবে না। বিশ্ববিদ্যালয়গুলো এখনো আপনি পরিবেশ ফিরে আনতে পারেন নাই। তা আমরা কি অবস্থার মধ্যে আছি? আসেন সবাই মিলে আগে এগুলো ঠিক করি, যাতে কোনো ধরনের বিক্ষোভ, মিছিল, সভা সমাবেশ, দাবি দেওয়া, আমরা সবাইকে গিয়ে বুঝাই যে ভাই একটু সময় দেন এই সরকারটাকে, তাদেরকে কাজ করার সুযোগ দেন। প্রত্যেকটা মন্ত্রণালয়ে দেখেন অসন্তোষ চলতেছে। হ্যাঁ, তা এইরকম যদি চতুর্মুখী আক্রমণ যদি সেখানে করি, এবং আমরা রাজনৈতিক দলও যদি এগুলোর মধ্যে পক্ষভুক্ত হয়ে যায়, তাহলে তো এটা আরও ক্ষতি হবে, দেশের জন্য ক্ষতি হবে। যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, আমি মনে করি আমরা একটু ধৈর্য ধরে 15 বছর অপেক্ষা করতে পারছি। সেনাপ্রধান 18 মাস বলেছে, আমাদের প্রধান উপদেষ্টা বলেছে আচ্ছা যা বলার আমরা বলবো। হ্যাঁ, সুতরাং আমরা তো বুঝতেছি যে কতদিন লাগতে পারে, কিন্তু যদি আমরা একটা বেশি প্রেশার দিতে যাই, তাহলে আমার মনে হয় সরকারের পক্ষে সুন্দরভাবে বিপরীত হতে পারে এরকম বিষয়। আর এখনো নির্বাচন কমিশন গঠন করতে পারিনি, চিন্তা করেন। তো নির্বাচন কমিশন গঠন করতে গেলেও তো আপনার সাজেশনটা লাগবে, কিভাবে করবেন। অবশ্য বলেছে যে রাজনৈতিক দলগুলোর থেকে প্রস্তাব নিয়ে আপনারা এটা করেন। হ্যাঁ, ওই আগে যে আইনটা ছিল সেটাকে বাতিল করে দেন, সার্চ কমিটির মাধ্যমে যেটা হতো। এরকম আরও অনেক জায়গায় পাবলিক সার্ভিস কমিশন আমরা এখনো গুছাইতে পারি নাই, দুদককে আমরা আগের কাঠামো দিয়ে চালাচ্ছি। এরকম বহু জায়গায় হাত দেওয়ার বিষয় আছে, যেটা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন। সেই প্রয়োজনীয় কাজগুলো মোফাজ্জল করিম চৌধুরী মহোদয় বলেছেন, সেই কাজগুলো প্রায়োরিটি বেসিসে সেগুলোতে হাত দেন। আমি আমি একটু এই দিকটাতে আসি, যে সংস্কার কার্যক্রম আপনি বলেছেন, সুব্রত চৌধুরী বললেন যে এই জায়গাগুলোতে যে আমরা যদি সচিবালয়ের দিকে তাকাই, যেটি আসলে আমলাতন্ত্রের মূল জায়গা, সেখানে এক ধরনের অস্থিরতা চলছে। আমরা দেখেছি অবসর কর্মকর্তাদের এনে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু বড় একটি গ্যাপ তাদের মধ্যে তৈরি হয়েছে, অবসর তারা নিয়েছেন 2008, 2009, 10,000 অবসর নিয়েছেন, তারা এখন আসছেন, এই জায়গাটিতে এখনো তাদের সাথে যে কাজের যে গতি সেটি আসলে মিলছে না। ফলে এক ধরনের অস্থিরতা এখানে তৈরি হয়েছে। যারা বঞ্চিত ছিলেন তারা আসছেন তাদের দাবি দেওয়া নিয়ে। পুলিশের অবস্থা বেশ, এটা মানে একদম বলা যায় যে পুলিশের আসলে কিছু নেই। অর্থাৎ গত 15 বছরে গেল আওয়ামী লীগ সরকার যেই কাজগুলো করে গেছে, যে অস্থিরতা বা যেইভাবে দেশটিকে তৈরি করে গেছে, সেই জায়গাটা ভাঙতেও তো এই সরকারের সময় লাগবে। সেইখানে যদি রাজনৈতিক দলগুলো আবারও সেই একই জায়গায়, অর্থাৎ নির্বাচন, গণতন্ত্র আর ক্ষমতার মধ্যেই ঘুরপাক খায়, তাহলে আসলে আমাদের দেশটা সঠিক সংস্কার সম্ভব কিনা। না দেখুন, সংস্কার এটা তো সত্যি কথা বলতে গেলে এটা চলমান প্রক্রিয়া। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কিছু সংস্কার করে দিয়ে যান, সরকার যদি সংস্কার করে, সেটাই যে একেবারে স্থায়ী থাকবে চিরকালের জন্য তা তো নয়। এটাও হয়তো 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে রিভিউ করতে হবে, করে তারপরে এটার মধ্যে আবার পরিবর্তন। অতএব এটা শেষ কথা নয়। আর সংস্কার এত ব্যাপক, এত বিরাট, যেটা কিছুটা ইঙ্গিত উনি করেছেন সুব্রতদা, কিন্তু সুব্রতদার কথার সঙ্গে আমি একটা কথা জুড়ে দিতে চাই খালি, যে সব কিছু যদি এই অন্তর্বর্তীকালীন সরকার সব কিছুতে যদি হাত দেন সংস্কার করার জন্য, তাহলে পরে মানে 2, 4, 5 বছরে হবে না, তাই না? অতএব
যেটা ওই আমি আবার বলছি যেটা খুবই প্রয়োজন, আগে তো লক্ষ্যটি মানে আমার ইয়েটা কি, মিশনটা কি, আমার এইমটা কি, আমার লক্ষ্যটা কি। আমার লক্ষ্য হচ্ছে যে দেশটাকে অন্তর্বর্তীকালীন সময়ে আমি এখানে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবো, এটা নাম্বার ওয়ান। এই যে যে মারামারি কাটাকাটি আরম্ভ হয়ে গেছিল শুরুতেই, এটা বন্ধ করবো, আইন শৃঙ্খলা, কারণ পুলিশ ছিল না, অতএব একটা অরাজকতা হয়েছিল, এটাকে আমি আনবো। আর দ্বিতীয়ত, এটা কেউ বলেও যেন বলে না, সবাই রাজনীতি রাজনীতি চিৎকার দিয়ে। আর আমি গরিব মানুষে বলি কি, আগে নিজের উদর পূর্তি করুন, আগে খুন নিবারণ করুন। যে অবস্থা দাঁড়িয়েছে দ্রব্যমূল্যের, আর কিছুদিন পরে আর অন্য কিছু রাজনীতি বা সংস্কার এই সমস্ত মুখে আনতে হবে না। ওই যে জনগণ ছাত্রদের সঙ্গে মিলে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, রাস্তায় নেমেছে, বুকের রক্ত দিয়েছে, খোদা না খাস্তা এইভাবে যদি চলতে থাকে দ্রব্যমূল্য, হ্যাঁ ইয়ে হয়ে গেছে, কাঁচামরিচ 400 টাকা, কাঁচামরিচের 14 পুরুষ, সে নিজেও জানে না যে কোনোদিন 400 টাকা তার দাম হবে কেজি। বেগুন হয়ে গেছেন তিনি 200 না 300 টাকা বেগুন গিয়ে দাঁড়িয়েছে, ও ডিয়ার। আর অন্যান্যগুলো বাদই দিলাম। তো এগুলার দিকে লক্ষ্য না করলে পরে এগুলা কেমন, আচ্ছা এগুলার সবচেয়ে বড় কথা এমনি এক লাইনে বলবো যে ওই যে সিন্ডিকেট যেটা বলা হয়, যে শব্দটা আজ থেকে 10-15 বছর আগে কেউ ছিল না, সিন্ডিকেট কি জানিই না আমরা, সেই সিন্ডিকেটের কথা শিখলাম প্রথম বিগত সরকারের সময়ে। তো কেন রে বাবা ইয়েতে সিন্ডিকেট ভাঙতে পারলেন না? সিন্ডিকেট সিন্ডিকেট করে আপনারা চিৎকার দিলেন সব সময়, আমরাও খুব সিন্ডিকেট কথা বললাম, কিন্তু সিন্ডিকেট আজ পর্যন্ত সিন্ডিকেট কাজ করে যাচ্ছে। সিন্ডিকেট তারা একেবারে সদল, হ্যাঁ আগে হয়তো প্রকাশ্যে করেছে, এখন একটু মানে পর্দার আড়ালে থেকে করতেছে। এগুলো বন্ধ করুন, এগুলো ধরুন। দুর্নীতি ধরছেন ভালো কথা, কিন্তু দুর্নীতিবাজ যাদেরকে ধরতেছেন লক্ষ্য করে দেখবেন এদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে খুনের মামলা। আমি এটা কিন্তু হিসাব পাইলাম না। একটু আইন কানুন তো আমরা একটু সারা জীবন নাড়াচাড়া করেছি, সেই ম্যাজিস্ট্রেসি থেকে শুরু করে একেবারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত, কিন্তু যদি আপনি দুর্নীতিবাজ কাউকে যদি ধরেন দুদকের মারফতে এবং ধরে যদি তার বিচার করতে চান, তাহলে পরে আপনি দুর্নীতির দায়েই তাকে রিমান্ডে নেন বা হাজতে নেন, বিচার করেন, ট্রায়াল করেন, শাস্তি দেন ইত্যাদি। কিন্তু তা না করে তাকে খুনের মামলায় অমুক এবং সঙ্গে আরও 200-300 নাম জুড়ে দিয়ে, আর ওই 200-300 নাম জুড়ে দেওয়া এগুলা কিন্তু আসলে কোনো ইয়ে না, এটা অত্যন্ত গর্হিত, এটা অত্যন্ত গর্হিত ব্যাপার। যে আমরা আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরে। দর্শক, বিরতিবার আবার স্মরণ দিয়েছে নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছিলাম জনপ্রত্যাশা নিয়ে। সুব্রত, যদি আমি একটু জনপ্রত্যাশার জায়গায় যাই, রাজনৈতিক দলগুলো যতটা নির্বাচন নিয়ে সক্রিয়, সেই জায়গাটাতে আমি দেখছি গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষের যে প্রত্যাশা, জিনিসপত্রের দাম কমে আসবে, অস্থিরতা দূর হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে এবং যারা গত দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করেছে তাদের বিচার হবে, সেই জায়গায় রাজনৈতিক দলের ভূমিকা কেমন দেখছেন? এবং সেই জায়গাটায় বর্তমান সরকারের যে ব্যর্থতা রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের, সেখানে রাজনৈতিক দলগুলো সমালোচনা কিংবা সহায়ক ভূমিকা পালন করছে কিনা? না, সেটাই বলছিলাম যে সরকারের প্রায়োরিটি কী, জনগণের প্রত্যাশাটা কী, এবং সেই জায়গায় আমরা রাজনৈতিক দলগুলো সেই ইস্যুগুলোকে কেন সামনে আনছি না। শুধু সরকারের উপর দায় চাপিয়ে তো আমরা এড়িয়ে গেলাম, এটা তো না। আমরা বলবো যে মানুষের যে দৈনন্দিন জীবন ব্যবস্থার উপর যে প্রেশার এবং এটা যে দিন দিন বাড়তেছে, বাজার নিয়ন্ত্রণ, সেইখানে তো আমরা পুরোপুরি ফেল করে যাচ্ছি। এবং পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক অবস্থা। হ্যাঁ, সারা দেশে কতগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তারপরে পাহাড়ি বাঙালির বিষয়টাও আমরা দেখলাম। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে সুষ্ঠুভাবে কন্ট্রোল করার জন্য আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করব না? হ্যাঁ, আমরা তো মুখে বলছি,
কিন্তু বাস্তবে হচ্ছে আমাদের সেখানে ভূমিকা নাই। আমাদের কাছে মনে হচ্ছে আমরা রাজনৈতিক দল শুধু নির্বাচন কেন্দ্রিক হয়ে গেছি এবং এই সরকারের একমাত্র দায়িত্ব শুধু নির্বাচন দেবো। আর নির্বাচন দেওয়ার জন্যই তো তারা আসছে। সুতরাং একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যে কাজগুলোর প্রায়োরিটি আছে, সাথে আইনশৃঙ্খলা বাহিনী এবং বাজার নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতকে কিছুটা হইলেও একটা সুন্দর জায়গায় নিয়ে আসা, সে কাজগুলো করার জন্য আমরা রাজনৈতিক দল সহযোগিতা করতে পারি না। আমরা ছাত্ররা যেমন ট্রাফিক ব্যবস্থা করেছে প্রথম দিকে, তারা কিছুটা বাজার নিয়ন্ত্রণ, এই কাজগুলো কেন আমরা তরুণ সমাজকে আবার মাঠে নামাইতে পারি না? এটা তো অবশ্যই নামানো উচিত। আমরা বলছি যে শুধুমাত্র আর্মি, বিজিবি বা আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছে শুধু তাদের দিয়ে এখন সম্ভব হচ্ছে না। পাশাপাশি যদি আমরা এই যে একটা বিশাল তরুণ সমাজ আমাদের সামনে যে তারা আসলো, তাদেরকেও তো কাজে লাগাইতে হবে। আমরা কিন্তু এর সময় 71 সনেও কিন্তু আমরা পারি নাই, মুক্তিযোদ্ধাদেরকে আমরা একটা সুসংগঠিত বাহিনীকে আমরা কাজে লাগাতে পারি নাই। আমরা তাদেরকে গ্রামে গঞ্জে পাঠিয়ে দিয়েছি, বলছে যে তোমরা শ্রমিক ইয়েতে চলে যাও, তোমরা চাষবাসে চলে যাও, এইভাবে আমরা শক্তিটাকে নিঃশেষ করে দিয়েছি। এখনও যে তরুণরা এই আন্দোলনে আছে এখনও, তাদেরকেও তো আমরা দেশের কাজে লাগাতে পারি নানান জায়গায়। তো সেগুলো করার জন্য তো একটা প্ল্যানিংয়ের দরকার আছে। তো আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দল যত না নির্বাচন নিয়ে আমরা বেশি অস্থির হয়ে গেছি, সরকারকে আমরা সহযোগিতার হাত বাড়াতে হবে এবং সরকার যাতে প্রতিটা ক্ষেত্রে সফল হয় সেটাও আমাদেরকে মনিটরিং করতে হবে, যে কোথায় কোথায় সমস্যার সৃষ্টি হচ্ছে। সেখানে আমরা রাজনৈতিক দলগুলো যদি গিয়ে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে, সরকার অবশ্যই সফল হবে। তাইলে দ্রুততম সময়ে আমরা নির্বাচনটা করতে পারবো। তা না করে শুধু নির্বাচন সংস্কারের কথা বললে পরে তো এই সরকার তো অনেক অস্থির হয়ে যাবে। তো আমার প্রত্যাশা হবে রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতার হাত বাড়াবে এবং সরকারের বিভিন্ন কর্মসূচির সাথে রাজনৈতিক নেতাকর্মীরা এবং তরুণ সমাজ কিভাবে সম্পৃক্ত হওয়া যায়। যেমন 71 সনে মহান মুক্তিযুদ্ধের পরে আমরা ছাত্ররা কিন্তু দেশ গড়ার কাজে আমরা অংশগ্রহণ করেছি। আমরা বিভিন্ন জায়গায় ক্ষেত খামারে কৃষকদেরকে সহযোগিতা করেছি। আমরা বিভিন্ন জায়গায় স্কুল কলেজে পড়াশোনার ব্যাপারে জাতিকে একটু শিক্ষিত করার জন্য আমরা কাজ করেছি, নাইট স্কুল থেকে শুরু করে, এবং অনেক জায়গায় আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে মানুষের সহযোগিতা করেছি। সুতরাং এবারও একটা সুযোগ আসছে, রাজনৈতিক দলগুলোরও সুযোগ আসছে, ছাত্রদের যুবক তরুণদেরও সুযোগ আসছে। সেটা যদি আমরা রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের এখন যে সমস্যাগুলো হচ্ছে এগুলো অনেকটাই আমরা উতরিতে পারবো। সুপ্রজিৎ, আমি আরেকটা প্রশ্ন যদি আপনাকে করি, যে 2007-08 সময় যে তত্ত্বাবধায়ক সরকারটি ছিল, সেটির যে ইতিহাস বা সেটির যে ভূমিকা এবং তারপরে টানা আওয়ামী লীগ সরকারের নির্বাচন কেন্দ্রিক যে ভূমিকা, সেটির কারণে কি এই অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো আস্থায় নিতে পারছে না বা এক ধরনের আস্থার সংকট তৈরি হচ্ছে বলে আপনার কাছে মনে হয়? আমি তো কোনো আস্থার সংকট তো তৈরি হয় নাই, খামাখাই আমরা সবাই নিয়ে এগুলো আলাপ আলোচনা বেশি করে ফেলতেছি আর কি। আস্থার সংকট হবে কেন? এরকম একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা কাজ করতেছে, আমরা তাদের সাথে একসাথে মিলে কাজ করি না কেন? এই সরকার তো কোনো দলীয় সরকার না, বা এই সরকার কোনো দলকে বিশেষ সুযোগ সুবিধাও দিচ্ছে না। সেই জায়গায় যদি আমরা যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেছি, আত্মত্যাগ করেছি, তারা যদি এই সরকারকে সহযোগিতা করে, তাহলে তো তারা খুব দ্রুততম সময়ে আমাদের আকাঙ্ক্ষিত একটা নির্বাচন তারা দিতে পারবে। আমাদের তো, আমি জানি না এটা সরকার এই যে সেখানে যে পাল্টাপাল্টি করি বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে, আমি তো শুনতেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সরকারের উপর প্রেসার সৃষ্টি করছে যে অমুক জায়গায় অমুকরে পদায়ন করো, অমুক জায়গায় অমুকরে এই চাকরিটা দাও, অমুক জায়গায় অমুকরে এই ভিসিটা দাও। মানে বিভিন্ন জায়গায় পদ পদবিগুলো নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলো ভিতরে কাজ করতেছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে তুমি সেটা না করিয়া এই সরকারকে কিভাবে সফলতার মুখ দেখানো যায় সেটা করার,
কিন্তু এখন একটা অশুভ প্রতিযোগিতা কিন্তু সব জায়গায় হচ্ছে। উচ্চ আদালতে দেখেন, এখানে যে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে অন্যান্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এগুলো অনেকটা চাপাচাপি করে তারা নিয়ে নিল। এবং অন্যান্য জায়গায়ও তাই হচ্ছে। রাজনৈতিক দলগুলো কিন্তু ভিতরে ভিতরে জামাতের লোক যাচ্ছে, বিএনপির যাচ্ছে, অমুক দলের যাচ্ছে, বামপন্থীরা যাচ্ছে, একটা অশুভ প্রতিযোগিতা। আপনি অশুভ প্রতিযোগিতার কথা বলছিলেন, সেক্ষেত্রে এই যে বিরাজনীতিকরণের একটি বক্তব্য রাজনৈতিক গুলো দিয়ে যাচ্ছে, আপনার কাছে এরকম কোনো কিছু মনে হচ্ছে কিনা? না হলে কেন রাজনৈতিক দল এটি ভাববে? কারণ এই সরকার তো বারবার বলছে তারা সংস্কার করে নির্বাচন দেবে। সবসময় একটা ক্ষমতার দিকে যেতে চায়। হ্যাঁ, ওরা বলে যে আমরা রাজনীতি করি তো ক্ষমতায় যাওয়ার জন্য। হ্যাঁ, সুতরাং এই যে ক্ষমতার মোহ রাজনৈতিক দলগুলোকে পেয়ে বসছে বাংলাদেশে, হ্যাঁ, এটা একটা বিরাট রোগ। এই রোগ থেকেও আমাদের বেরিয়ে আসা দরকার। আমি যেটা বলেছিলাম যে রাজনীতিটা সংস্কার করা দরকার, রাজনৈতিক দলের সংস্কার করা দরকার। সেই জায়গায় আমরা গুরুত্ব না দিয়ে আমরা শুধু কিভাবে দ্রুততম সময়ে ক্ষমতায় যাব বা ক্ষমতায় যাওয়ার যে একটা অস্থির পরিবেশ আমরা সৃষ্টি করতেছি। তারা বলে না আমরা বেশি দিন সময় দিতে রাজি না, আপনি তাড়াতাড়ি নির্বাচন দেন, আপনি দীর্ঘস্থায়ী করবেন না। খামোখা এগুলো আমরা নিজেরা বলতে যাচ্ছি কেন? এটা তো এই সরকারের দায়িত্বই, নৈতিক দায়িত্বই দ্রুততম সময়ে তারা নির্বাচনটা দেবে। এই আস্থাটা আমাদের রাখতে হবে। জি, হজর করিম, আমি যদি এই জায়গাটা আসি, রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কার, যেটি সুব্রত চৌধুরী বললেন, রাজনীতি সংস্কারের বিষয়টি তো ছাত্র জনতা দেখিয়ে দিচ্ছে কিভাবে রাজনীতির সংস্কার আনতে বাধ্য করা হয়, সেটি তারা দেখিয়ে দিচ্ছে। সুতরাং ভবিষ্যতে কেউ যদি আবার স্বৈরাচার হওয়ার চেষ্টা করে, সেই আন্দোলন হয়তো আবারও তৈরি হবে। রাজনৈতিক দলের সংস্কার আসলে যতটা না তারা নির্বাচন নিয়ে অস্থির বা সংলাপের জন্য অস্থির, রাজনৈতিক দল নিজেদের সংস্কারের ক্ষেত্রে কোনো ধরনের সাধারণ মানুষের কাছে কোনো ধরনের দিয়েছে কিনা এখন পর্যন্ত, আপনার চোখে পড়েছে কিনা যে তারা নিজেদের মধ্যে কি ধরনের সংস্কার আনতে চায় সেটি দিয়েছে কিনা? আরেকটি ধরেন, সে যেটি বললো যে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলো চাপাচাপি করছে নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে, সেটিও এক ধরনের প্রশাসনিক অস্থিরতা তৈরি করছে কিনা? কারণ আমরা এরই মধ্যে দেখছি যে যাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় তাদের নামে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে, এইসব বিষয়গুলো আসছে। আপনি রাজনৈতিক দলের সংস্কারের কথা বলছেন, এখানে আমার সামান্য একটু তিক্ত অভিজ্ঞতা আছে। অর্থাৎ যে সামান্য কিছুদিন রাজনীতিতে নাম লিখিয়েছিলাম, পরে তো যাই হোক এখন মোটামুটি আমাকে নির্বাসনে দেওয়া হয়েছে। তো তখন দেখেছি এই সংস্কারের কথাটা উঠেছিল, বিএনপির কথা বলছি, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবাদি ছিল আর কি। সেটা যদি হতো তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি দলটা আরও উন্নত হতো বিভিন্ন দিকে, কিন্তু সেটাকে ভুল বোঝা হয়েছিল। শুধু ভুল বোঝা নয়, সেটার জন্য অনেক খেসারত দিতে হয়েছে যারা এগুলো মুখে এনেছিলেন। মেজর হাফিজ এর মধ্যে একজন ছিলেন যিনি সংস্কারের মানে খুব ঘোষণা দিতে ছিলেন, সংস্কারপন্থী ছিলেন। তিনি এখন দেখতে পাচ্ছি বেশ সৌভাগ্যবান, তাকে দলে নেওয়া হয়েছে। ভালো, উনি অত্যন্ত যোগ্য ব্যক্তি, সেই হিসাবেই তাকে মর্যাদা দেওয়া হয়েছে। দেখুন, সংস্কার রাজনৈতিক দলগুলা করবে, তারা কিভাবে করবে কি করবে না এটা তাদের ব্যাপার। কিন্তু এখন আমরা যদি মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখানে কিছু করবে রাজনৈতিক দলগুলার, সে লাভ হবে না। কারণ তাহলে পরে এই বর্তমান সরকারকেও, প্রফেসর ইউনূসকেও তাহলে পরে রাজনীতিতে নেমে যেতে হবে। রাজনীতিতে মানে না নেমে আপনি করতে, কাউকে সাঁতার শেখাতে চান, আপনি নিজেও পানিতে নামুন। আর পারে বসে করে খালি ডাইরেকশন দিবেন, এদিকে যা ওদিকে যা, এটা কর, সে হাত পা নাড়, ওটা তো হবে না। তো এখন যদি নিজে পানিতে নেমে যান যদি আপনি, তাহলে কিন্তু আপনি চলে গেলেন ওই একই কাতারে মিশে গেলেন। তো অতএব ওটা রাজনৈতিক দলের সংস্কার কি হবে না হবে এটা তাদের উপরে ছেড়ে দেন। আপাতত যেটা দরকার, যেটা আর কি, যে প্রফেসর ইউনূস বলছেন তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান, সেই জন্য একা করতে পারবেন না। বাংলাদেশের 17 কোটি লোক তার ডাক আহ্বানে যে একেবারে সবাই হুড়মুড় করে পড়বে তা নয়, যেতে হবে ওই রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই যেতে হবে। সেই রাজনৈতিক দলের কারোর সমর্থন 30%,
কারোর কাছে 25%, কারোর কাছে 40% লোক আছে। বেশ ওই ওদের মাধ্যমে কেউ হয়তো মাত্র 5% লোকের সমর্থন আছে, ওই তার 5%-এর মাধ্যমেই যেতে হবে। তাদেরকে আপনি আপনার কর্মসূচিটা কি, যেটা ওরা অবশ্য তাদের ভাষায় বলছেন রোডম্যাপ দিন। রোডম্যাপ, হ্যাঁ, এটা মানে আপনি পরোক্ষভাবে বলেন আর প্রত্যক্ষভাবে বলেন, বুঝিয়ে বলতে হবে। রাজনৈতিক দলগুলোকে যদি আপনি আপনার কনফিডেন্সে আনতে চান, যদি আপনার সহযোগী হিসেবে পেতে চান, তাহলে আপনাকে বলতে হবে যে আপনি কি করতে চান। আপনি এখান থেকে আপনি রাতে 2টার সময় রওনা হয়েছেন, একা একা যাবেন পথ দিয়ে কোথাও, মনে করুন এখান থেকে আপনি নারায়ণগঞ্জ যাবেন পায়ে হেঁটে একা একা, কেমন পথে আমাকে আপনি শরীক হতে বলছেন। তা আমি তো প্রথমেই জানতে চাইব, ভাই কেন নারায়ণগঞ্জে যাবেন এত রাত্রে? তারপরে আচ্ছা আপনি নারায়ণগঞ্জে যাবেন, কোন রাস্তায় যাবেন? আপনি এইদিকে হয়ে যাবেন না ওই দিক হয়ে যাবেন ইত্যাদি। সেটার জন্যই এই যে ভাবের আদান প্রদান, ওটাই সংলাপ। সংলাপ মানে আমাদের দাবি মানতে হবে নয়, সংলাপ মানে হচ্ছে গিয়ে আপনাদের চিন্তাধারা আর আমার চিন্তাধারার একটা সম্মিলন না হোক, অন্তত বিনিময় হোক, এই বিনিময়টা। আর আমি গত কিছুদিন যাবত টকশোতে বলেছি, সংলাপের কথা আমিই বলেছি, যে কেন সংলাপ করছেন না, দেরি করে ফেলছেন। এই সংলাপের একটা রেজাল্ট যদি আমরা একটু দেখি, যে প্রধান উপদেষ্টা, প্রেস সচিব এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারে দুজনেই জানিয়েছেন যে এই সংলাপের পরে তারা যে কমিশনগুলো গঠন করেছেন, তারা যে প্রতিবেদন দেবেন অর্থাৎ সেটি বাস্তবায়নে সেটি করতে প্রায় 3 মাস লাগবে। এই সংস্কার কমিশনগুলোর কাজ করতে কমপক্ষে তারা 3 মাসের কথা বলেছেন। এবং তারপরে তারা যে প্রস্তাবনাগুলো দেবেন সেগুলো নিয়ে আবার রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তারা বাস্তবায়নের দিকে যাবেন। তার মানে আমরা ধরে নিতে পারি আরো 6 মাস আসলে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? না, রাজনৈতিক দলগুলা তারা এখন পর্যন্ত তো সবাই কম বেশি সহযোগিতার কথাই বলে আসছেন। কেউ হয়তো একটু উচ্চকণ্ঠে বলছেন, আর কেউ হয়তো একটু পরোক্ষভাবে ধীর স্থিরভাবে বলছেন। তবে ওই যে ইয়ের ব্যাপারে, আপনার নির্বাচনের ব্যাপারে যে প্রস্তাবনা বা যে চিন্তাধারা, এটা একটু দ্রুত সমাধান করতেই হবে। কারণ আপনি যাদেরকে সঙ্গে সাথী চাচ্ছেন, আপনি তাদের বেচারাদের জন্ম থেকেই তারা নির্বাচন মুখী এবং জন্ম থেকেই তারা নির্বাচনেরই স্বপ্ন দেখে। এটাকে আপনি নির্বাচনমুখী বলবেন না ক্ষমতামুখী বলবেন, আসলে কোনটা? না, ক্ষমতামুখী হলে পরে সেটা নির্বাচনের মাধ্যমে, সেটা ফ্যাসিজমের মাধ্যমে নয়, সেটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা। হ্যাঁ, ক্ষমতা না গিয়ে খালি এটা তো ইয়ে না, ওই কি বলে রামকৃষ্ণ মিশন না, যে এইখানে আপনার শুধুমাত্র দাতা গিরি করলাম। কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে যদি সংবিধানে থেকেই যায়, স্বৈরাচার হওয়ার সুযোগ থাকে, তাহলে লাভটা হবে কি এই গণ অভ্যুত্থানের? কোনটা করলে পরে? যদি আমাদের সংবিধানে সেই স্বৈরাচার হওয়ার সুযোগ থেকেই যায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরে, তাহলে এই গণ অভ্যুত্থানের আসলে ফলাফলটা কি, আসলে ইতিবাচক কোনো ফল আসলো কি? আচ্ছা ঠিক আছে, আপনি নির্বাচনটা তো আগে বলুন, নির্বাচন দিচ্ছে না, মুখে তো বলেছেন দিবেন, কবে দিবেন? 2024 সালে দিবেন না 25-এ না 26-এ না 27-এ ইত্যাদি একটু তো পরিষ্কার করতেই হবে। যাদের কাছে সহযোগিতা চাচ্ছেন তারা কিন্তু ওই স্পেসিফিক একটা সুস্পষ্ট একটা ধারণা পেতে চায় আপনাকে। হ্যাঁ, আপনাকে কোনো তারিখ বলতে হবে না, অমুক তারিখে নির্বাচন, এখন বলার সময় আসে নাই। তবে একটু ধারণা দেন আপনি কবে নাগাদ, এটা কি এই আগামী 5-7 বছরের মধ্যে হবে, না 10 বছরের মধ্যে, নাকি 10 মাসের মধ্যে? এটুকু তো অন্তত আপনাকে বলতে হবে, ধারণাটা দিতে হবে। তাহলে পরে যাদের সহযোগিতা আপনি চাচ্ছেন, এবং সহযোগিতা ছাড়া আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন, এটা আমি বলছি। কিন্তু আপনি ক্ষমতা হস্তান্তর করবেন, আপনি নির্বাচন করবেন, সংস্কার করবেন, যাই করুন না কেন, রাজনৈতিক দলকে বাদ দিয়ে করতে পারবেন না। যদি আমরা একদম শেষ দিকে আছি, 30 সেকেন্ডে যদি বলেন যে সর্বোচ্চ কতদিন লাগতে পারে আপনি রাজনীতিবিদ হিসেবে ধারণা, যে এই সংস্কারগুলো শেষ করে নির্বাচনে যেতে? না, আমরা যে ব্যাপক সংস্কারের কথা জাতীয় এজেন্ডার মধ্যে চলে আসছে, এগুলো সুষ্ঠুভাবে করতে গেলে তো একটু সময় লাগবে। সেনাপ্রধান বলেছে 18 মাস, তো যদি 18 মাসের মধ্যে হলো ভালো। হ্যাঁ, কিন্তু করতে হবে, কিছু সংস্কার না করে নির্বাচনটা দিলে তো একটা আধা কেঁচড়া অবস্থায় হয়ে যাবে আর কি। অর্থাৎ যা ছিল সেখানেই আবার আমাদের ফিরে যেতে হবে, খারাপ হতে পারে। হ্যাঁ,
সুতরাং আমার মনে হয় একটু আমাদের ধৈর্য ধরে এই সরকারের সহযোগিতা করি এবং নির্বাচনমুখী যা যা করণীয় সেটা করুক। জি, আলোচনা অংশ নেওয়ার জন্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং মোফাজ্জল করিম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।